হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি তোমাদের ইমোশন, যে ছেলেটা নির্দোষ ছিল গল্পের, আজকে সমাপ্ত পর্ব। হাসছো তোমরা, এই পর্বে কান্না করবা, হাসবা, ইমোশনাল হবা। তো যাই হোক, সবাই ইয়ারফোন ইউজ করো অ্যান্ড গল্প এনজয় করো। মনে মনে বললাম, হয়তো পরীকে আর একটু জ্বালানোর জন্য এটাই সবচেয়ে ভালো সুযোগ হবে। ট্যুরের দিন সকালবেলা অফিসের সামনে একটা বড় বাস এসে দাঁড়িয়েছিল। সবাই একে একে জড়ো হচ্ছিল। কেউ ছবি তুলছে, কেউ হাসাহাসি করছে, কেউ আবার ব্যাগ নিয়ে ব্যস্ত। মেহরা আন্টিও ট্যুরে যাচ্ছিলেন, যদিও যেতে চাচ্ছিলেন না। আঙ্কেল চলে যাওয়ায় অনেক কষ্ট পাচ্ছিল তার জন্য, কিন্তু আমি অনেক বুঝিয়ে শুনিয়ে জোর করে নিয়ে যাচ্ছি। পরেও এসে পৌঁছালো, নীল রঙের একটি প্রিন্সেস গাউন পরা, যেটা তোমরা থাম্বনেইলে দেখতেছো। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও আমাকে দেখেই ছোট করে একটা সালাম দিল। আমি যেন দেখতেই পেলাম না। পাশ কাটিয়ে সোজা বাসে উঠে গেলাম। পরে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সে উঠে পড়লো। বাস ছাড়তেই শুরু হলো হইচই, গান, হাসাহাসি, ছবি তোলা, সব মিলিয়ে উৎসবের পরিবেশ। আমি ইচ্ছে করে আফরিনের পাশের সিটে গিয়ে বসলাম। পরে একটু পিছনেই ছিল, সে সবকিছু দেখছিল। আমি আফরিনকে বললাম, জানালার পাশে বসুন। সে মৃদু হাসলো। পথে সবাই মিলে নানা রকম খেলা খেলছিল। একসময় সহকর্মীরা বলল, স্যার একটা সেলফি হবে? আমি বললাম, অবশ্যই। ছবি তোলার সময় আমি ইচ্ছে করে আফরিনের পাশে গিয়ে দাঁড়ালাম। একজন সহকর্মী মজা করে বলল, স্যার একটু কাছে দাঁড়ান না। সবাই হেসে উঠল। আমি কিছু না বলে এক পা এগিয়ে গেলাম। দূরে বসে পরি সবাই দেখছিল, তার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। সে আস্তে করে জানালার বাইরে মুখ ফিরিয়ে নিল। দুপুরের দিকে বাস একটা রেস্টুরেন্টে থামলো। সবাই একসঙ্গে খেতে বসলো। আমি আবারও আফরিনের পাশেই বসলাম। খাওয়ার সময় আফরিনকে ইচ্ছে করে খাইয়ে দিলাম। চারপাশে সবাই আবার মুচকি হেসে ফেললো। কিন্তু আমি জানতাম, দূরে বসে থাকা একটা মানুষ প্রতি মুহূর্তে আমাদের দেখে ভেঙে পড়ছে। পরে চুপচাপ উঠে বাইরে চলে গেল। খাবারও শেষ করলো না। আন্টি বিষয়টা লক্ষ্য করছিলেন। তিনি বাইরে এসে দেখলেন পরে একা দাঁড়িয়ে কান্না করতেছে। আন্টিকে দেখে চোখের পানি লুকানোর চেষ্টা করলো। আন্টি ধীরে ধীরে তার পাশে গিয়ে বলল, কাঁদছো কেন মা? পরে জোর করে হাসার চেষ্টা করলো। কই না আন্টি, চোখে ধুলো গেছে। আন্টি পরের হাতটা ধরে বললেন, আমার কাছে অভিনয় করবে মা? এই কথা শুনেই পরে আর নিজেকে সামলে রাখতে পারলো না। আন্টিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আন্টি, আমি মনে হয় সত্যি ওকে হারিয়ে ফেলেছি। ও যদি সত্যি আফরিনকে ভালোবেসে ফেলে, তাহলে আমি বাঁচবো কিভাবে? আন্টি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ধৈর্য ধরো মা, কিছু যুদ্ধ জোর করে জেতা যায় না, ভালোবাসা দিয়েও জেতা যায়। আমি দৌড়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলাম। পরের কান্না আমার বুকের ভিতরে আঘাত করছিল। তবুও আমি নিজেকে শক্ত করে রাখলাম, কারণ আমার অভিনয়ের শেষ দৃশ্যটা এখনো বাকি ছিল। আর সেই শেষ দৃশ্যের জন্য এই 3 দিনের ট্যুরই হতে চলেছে সবচেয়ে বড় মঞ্চ। সেদিন বিকেলের পর থেকেই রিসোর্ট জুড়ে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। কেউ সুইমিং পুলের পাশে ছবি তুলছে, কেউ পাহাড়ের দিকে হাঁটতে বের হয়েছে, কেউ আবার বাগানে বসে গল্প করছে। শুধু একজন মানুষ সব আনন্দের মাঝেও একা হয়ে গিয়েছিল, সে ছিল পরি। আমি দূর থেকেই তাকে দেখছিলাম। সে একা একা হাঁটছে, মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে, তারপর আবার চুপচাপ হাঁটতে শুরু করছে। যে মেয়েটা একটা সময় হাসতে হাসতে পুরো পৃথিবী মাতিয়ে রাখতো, আজ তার ঠোঁটে একটু হাসি নেই। ওদিকে আফরিন আমার পাশে এসে দাঁড়ালো, হালকা হেসে বলল, স্যার আমি কি একটা কথা বলতে পারি? আমি বললাম, সমস্যা নাই, বলুন। আফরিন বলল, আপনি যতই অভিনয় করুন, আপনার চোখ কিন্তু সব বলে দেয়। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে মৃদু হেসে বলল, আপনি এখনো পরীকেই ভালোবাসেন তাই না? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, হ্যাঁ, পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু ওকে না। আফরিন চোখ নামিয়ে ফেললো। মুখে হাসি থাকলেও ভিতরে ভিতরে সে ভেঙে যাচ্ছিল, কারণ যে মানুষটাকে সে এতদিন নীরবে ভালোবেসেছে, তার হৃদয়ে আজ পরীর নাম লেখা। তবুও সে নিজের কষ্টটা লুকিয়ে রেখে বলল, তাহলে শেষ পর্যন্ত ওকেই ফিরে আনুন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, বললাম, আপনি কষ্ট পাবেন না? যদিও এই কথাটা জিজ্ঞেস করার কোনো মানেই ছিল না, কারণ সে কষ্ট পেলেই বা আমি কি করব? আমি তো আর তাকে ভালোবাসি না, আমি তো পরীকেই ভালোবাসি। সে মৃদু হেসে বলল, সত্যিকারের ভালোবাসা মানে নিজের মানুষটাকে সুখে দেখা, নিজের কাছে রাখা নয়। কথাটা শুনে আমার তার প্রতি আরো কয়েক গুণ সম্মান বেড়ে গেল। সন্ধ্যা নামতেই মঞ্চ সাজানো হলো। চারদিকে রঙিন লাইট, ফুলের সাজ, বড় বড় স্পিকার, সবাই উৎসাহ নিয়ে অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছে। একজন উপস্থাপক মাইকে ঘোষণা দিলেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত। হাততালিতে পুরো রুম ভরে উঠল। এক এক করে কেউ গান গাইলো, কেউ কবিতা আবৃত্তি করলো, কেউ নাচ পরিবেশন করলো। সবাই আনন্দে মেতে উঠলো, কিন্তু পরি তখনও কোথাও নেই। আমি চুপচাপ মোবাইলটা বের করলাম। স্ক্রিন অন করতেই একটা লাইভ ভিডিও ভেসে উঠলো। আমার গোপন লাগানো ছোট্ট একটা ক্যামেরা পরের রুমের প্রতিটি দৃশ্য আমাকে দেখাচ্ছিল। আমি ইচ্ছে করে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সে কি করছে এটা দেখার জন্য ক্যামেরাটা লাগিয়েছিলাম। আমি দেখলাম
পরি বিছানার কোণে বসে আছে, চুলগুলো সম্পূর্ণ এলোমেলো, চোখ দুটো কান্নায় ফুলে গেছে, হাঁটু জড়িয়ে বসে কান্না করতেছে, বারবার নিজের মনে মনে বলছে শেষ, সব শেষ হয়ে গেল। আজ হয়তো সাজিদ সবার সামনে আফরিনকে নিজের ভালোবাসার মানুষ বলে পরিচয় দেবে। আমি এবার সত্যি ওকে হারিয়ে ফেললাম। তার প্রতিটি কান্না আমার বুকে এসে লাগছিল। তবু আমি জানতাম আর মাত্র কয়েকটা মুহূর্ত, আজকের পর সব কান্না, সব অপেক্ষার হিসাব বদলে যাবে। ঠিক তখনই উপস্থাপক মাইক্রোফোন হাতে নিয়ে উচ্চস্বরে বললেন, গাইস, এবার আমাদের মাঝে আসছেন আমাদের কোম্পানির ওনার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সাজিদ চৌধুরী। চারদিকে মুহূর্তে হাততালের ঝড় বয়ে গেল। আমি ধীরে ধীরে মঞ্চের দিকে হাঁটতে শুরু করলাম, আর আমার মোবাইলের স্ক্রিনে তখনও দেখা যাচ্ছিল একটা এলোমেলো চুলের মেয়ে পাগলের মতো বসে কান্না করতেছে। কিন্তু সে জানতো না পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই তার পুরো জীবনটাই বদলে যেতে চলছে। আমি ধীরে ধীরে মঞ্চের মাঝখানে গিয়ে দাঁড়ালাম, চারদিকে নিস্তব্ধতা, হাতে মাইক্রোফোন তুলে নিয়ে হালকা হাসলাম। তারপর বললাম, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলছে। আপনারা এতক্ষণ যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটা এসে গেছে। চারদিকে হাততালির শব্দে পুরো হল কেঁপে উঠল। আমি আবার বললাম, আজ আমি সবার সামনে এমন একজন মানুষের পরিচয় দিতে যাচ্ছি যাকে নিয়ে আমি সারাটা জীবন একসঙ্গে বাঁচতে চাই। ওদিকে নিজের রুমে বসে পরে কান্নায় ভেঙে পড়ল। তার মনে হচ্ছিল আজ হয়তো সবার সামনে আমি আফরিনের নামটাই বলে দিব। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, হে আল্লাহ, শুধু এতটুকু শক্তি দিও যেন কথাটা শুনেও বেঁচে থাকতে পারি। আমি আবার মাইক্রোফোনে বললাম, আপনারা কি জানেন আমার সেই প্রিয় মানুষটার নাম কি? সঙ্গে সঙ্গে পুরো হল রুম একসঙ্গে চিৎকার করে উঠল, না না, জানি না। হাততালির রোলে পুরো পরিবেশটা মুখর হয়ে উঠল। আমি মুচকি হেসে আবার বললাম, তাহলে আরেকটা প্রশ্ন করি, আপনারা কি জানেন আমার প্রিয় মানুষটাকে? এবার সবাই আরো জোরে চিৎকার করতে লাগলো, হ্যাঁ, শুনতে চাই, শুনতে চাই। হাততালির শব্দ যেন থামছেই না। আমি একটু থেমে চারদিকে তাকালাম, তারপর ধীরে ধীরে বললাম, আচ্ছা তাহলে শুনুন। সামনের সারিতে বসে থাকা আফরিন চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো ভিজে উঠছে, কারণ সে জানতো আমি যেই নামটাই বলি না কেন আমার জীবনে তার জন্য কোনো জায়গা নেই। তবু আমার হাসির জন্য, আমার খুশির জন্য, আমার সুখের জন্য সে নিজের ভালোবাসাটাকে নীরবে বিদায় জানিয়েছে। আমি গভীর শ্বাস নিলাম, তারপর স্পষ্ট কণ্ঠে বললাম আমার প্রিয় মানুষটার নাম। কয়েক সেকেন্ড থেমে রইলাম, পুরো হল নিস্তব্ধ। তারপর বললাম, পরি। একটি মাত্র শব্দ, কিন্তু সেই একটি শব্দই যেন কারো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওদিকে পরি যেন বজ্রাহত হয়ে গেল। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। মনে মনে বলল, মানে আমি? সাজিদ আমার নাম বলল। আমি আবার বললাম, হ্যাঁ, আমার সেই প্রিয় মানুষটা ঠিক আসমানের পরীর মতোই সুন্দর। হল জুড়ে আবার হাততালের রোল পড়ে গেল। আমি হেসে বললাম, পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আমার চোখে আমার পরীর চেয়ে সুন্দর আর কেউ নেই। ওদিকে পরীর চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। সে নিজের কান্না থামাতেই পারছিল না। সে এক মুহূর্তের জন্য ভাবছিল আমি মনে হয় তার নামটা বলতেছি। ঠিক তখনই আমি আবার মাইক্রোফোন তুলে বললাম, জানেন আমার সেই প্রিয় মানুষটা এখন কোথায় আছে? সবাই আগ্রহ নিয়ে তাকালো। আমি মুচকি হেসে বললাম, সে নিজের রুমে এলোমেলো চুলে পাগলের মতো বসে কান্না করতেছে। কথাটা শুনে পরে যেন বিদ্যুৎপৃষ্ট হয়ে উঠল। সে মুহূর্তেই বিছানা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত নিজের চুলে হাত দিল, তারপর নিজের হাত পায়ের দিকে তাকালো। তার মনে মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আমি তো এলোমেলো চুলে রুমে বসে কান্না করতেছিলাম। সাজিদ এসব জানলো কিভাবে? সে কি আসলে আমাকেই বলছে নাকি অন্য কিছু? সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমার কথা শেষ হতেই পুরো হলরুমটা স্তব্ধ হয়ে গেল। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে আবার বললাম, আপনারা হয়তো ভাবছেন আমি এত কিছু জানলাম কিভাবে, তাই তো? আর সেই মানুষটাই বা কোথায়? তাহলে শুনুন, আমি শুধু তাকে ভালোই বাসিনি, 4 বছর ধরে তার প্রতিটা কান্নাও অনুভব করেছি। তারপর আমি মুচকি হেসে বললাম, আমার প্রিয় মানুষটা এখন বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে, নিজের এলোমেলো চুল ঠিক করতেছে, আর মনে মনে ভাবছে সাজিদ এসব কিভাবে জানলো। ওদিকে পরি সত্যি নিজের চুল ঠিক করতে করতে থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন পুরো পৃথিবী শুনতে পাচ্ছিল। আমি আবার বললাম, আমার প্রিয় মানুষটা এখন ধীরে ধীরে এই অনুষ্ঠানের দিকেই আসছে। আন্টি পরির হাতটা আলতো করে ধরে বললেন, যাও মা, এবার নিজেকে আর আটকিও না। কাঁদতে কাঁদতে পরি দরজার দিকে হাঁটতে শুরু করলো। আমি মাইক্রোফোন তুলে হেসে বললাম, এভরিওয়ান লুক ব্যাক। এক মুহূর্তেই পুরো হল যেন পিছনে তাকালো। দরজার সামনে দাঁড়িয়েছিল এলোমেলো চুলে, অশ্রুসিক্ত চোখে আমার পরি। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, মাইক্রোফোনে ধীরে ধীরে বললাম, শি ইজ নট অনলি মাই ফার্স্ট লাভ, শি ইজ মাই ফার্স্ট লাভ অ্যান্ড মাই লাস্ট লাভ। তারপর 2 হাত বাড়িয়ে দিয়ে বললাম, প্লিজ মাই হার্ট, কাম ইনটু মাই আর্মস। পরি আর 1 সেকেন্ডও দেরি করলো না। সে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। 4 বছরের জমে থাকা কান্না যেন এক মুহূর্তেই বিস্ফোরিত হলো। সে কাঁদতে কাঁদতে শুধু একটি কথাই বলছিল, আমাকে আর কখনো ছেড়ে যেও না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আর কখনো না। চারদিকে হাততালের শব্দে পুরো হল কেঁপে উঠলো। আন্টি আনন্দে কান্না করে ফেললো। আফরিনও মুচকি হাসছে।
আন্টি বলল, দেখেছেন সারিম, আমাদের ছেলেটা আবার হাসতে শিখেছে। একপাশে দাঁড়িয়ে আফরিনও হাসছিল। চোখ ভিজে গেলেও তার হাসির ভেতর কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল দুজন মানুষের ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দ। কয়েকদিন পর আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমার মায়ের কষ্টটা দূর করব। আন্টিকে দিয়ে বাসায় জরুরি ফোন করে সবাইকে ডেকে আনলাম। তারাও দেরি করলো না, দ্রুত চলে আসলো। সন্ধ্যার দিকে বাড়ির সামনে গাড়ি থামার আওয়াজ পেলাম। দরজা খুলে দেখি তারা ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে এক আকাশ পরিমাণ আশা নিয়ে ভেতরের দিকে আসছে। আমি আর কোনো কথা না বলে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, বাবাকে জড়িয়ে ধরলাম, রাহিলকে জড়িয়ে ধরলাম। সেদিন কেউ কোনো কথা বললো না, কেউ কোনো ভুল স্বীকার করলো না, আমারও কোনো অভিযোগ ছিল না। মাকে জড়িয়ে ধরার পর যেন অতীতের সবকিছুই মুছে গেছে। সেদিন মায়ের কান্না আমি সহ্য করতে পারিনি, মাও কিছু বলতে পারেনি, শুধু জড়িয়েই ধরেছিল অনেকক্ষণ। এদিকে পরেও আমার মাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। তবে সেই কান্না কষ্টের ছিল না, সেটা ছিল আনন্দের কান্না। সেটা ছিল হারিয়ে যাওয়া মূল্যবান কিছু ফিরে পাওয়ার আনন্দ। এদিকে আমার দ্বিতীয় মা, যে আমাকে ছেলের মতো আশ্রয় দিয়েছিল, সে দূরে তাকিয়ে চোখের জল ফেলতেছে। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরলাম, দুজনেই কান্না করতেছি। আজকে যেন আর কোনো অভিযোগ নেই, আজকে যেন সুখের বাতাস বয়ে গেল। গাইস, যদিও এখানে আরো অনেক আবেগের কাহিনী ছিল, কিন্তু আমি একটু শর্ট করে দিয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে ধুমধাম করে পরের সঙ্গে আমার বিয়ে হলো। আমার বাবা মা রাহিল, মেহেরা, কায়ান, আফরিন সবাই একসঙ্গে আমাদের নতুন জীবনের সাক্ষী হয়ে রইলেন। বিয়ের পর আমি আর পরি প্রথমে কোথাও বেড়াতে যাইনি। আমরা গিয়েছিলাম একজন মানুষের কাছে, আমার আঙ্কেলের কবরের সামনে। আমি নীরবে দাঁড়িয়ে বললাম, বাবা, রক্তের সম্পর্ক না হয়েও আপনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছিলেন। আজ আমি আমার সব হারানো মানুষকে ফিরে পেয়েছি, কিন্তু আজকে আপনি এই নেই। আমি আর পরে একসঙ্গে দোয়া করলাম। হালকা বাতাস বইছিল, মনে হচ্ছিল আঙ্কেল কোথাও দাঁড়িয়ে আমাদের দেখে হাসছেন। আর আমার মনে তখন শুধু একটাই কথা ঘুরছিল, জীবনে ভালোবাসা হারিয়ে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা থেকে একদিন না একদিন ফিরে আসে। সো গাইস, সমাপ্ত। আসসালামু আলাইকুম গাইস, শেষ কিছু কথা। আলহামদুলিল্লাহ, ফাইনালি শেষ হলো আমাদের দীর্ঘ এই আবেগের যাত্রা। গাইস, তোমরা সত্যি করে বলো তো, গল্প তো তোমরা অনেক শুনেছো, কিন্তু এর আগে কি কখনো এত দীর্ঘ ধারাবাহিক, রুচিশীল, বাস্তবধর্মী এবং আবেগঘন কোনো গল্প শুনেছো? তোমরা কমেন্ট অবশ্যই জানাবা। আর একটা বিষয় জানতে চাই, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কোন পর্বটি বা কোন কাহিনীটি তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে, কোন দৃশ্যটি তোমাদের কাঁদিয়েছে, তোমাদের হাসিয়েছে, তোমাদের খুব বেশি ভাবিয়েছে, অবশ্যই কমেন্টে জানাবা। আর এই গল্পের ভিতরে কোথাও অশ্লীল বা অরুচিকর কিছু ছিল কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তোমাদের মতামতেই আমাদের পরবর্তী গল্পগুলোকে আরো সুন্দর, আকর্ষণীয় এবং পরিপূর্ণ করে তোলার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হবে। আর গাইস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এই গল্পের লেখক হচ্ছে ভিশনারি সাজিদ, ভয়েস ওভার ভিশনারি সাজিদ অ্যান্ড গেম প্লে ভিশনারি সাজিদ। তোমরা আমার এই গল্পটি ফেসবুক, ইউটিউব সব জায়গায় আপলোড করতে পারবা, শুধু কিছু বিষয় মানতে হবে। ভিডিওর ভিতর এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই উল্লেখ করতে হবে অরিজিনাল স্টোরি অ্যান্ড ভয়েস ভিশনারি সাজিদ। আর 15 দিনের ভিতরে যদি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তাহলে এই গল্পের সিজন 2 আরো ইন্টারেস্টিং ভাবে, আরো ইমোশনাল ভাবে চলে আসবে। সো যদি তোমরা 50,000 সাবস্ক্রাইবার 15 দিনের ভিতর করে দাও, তাহলে খুব শীঘ্রই সিজন 2 চলে আসবে। অ্যান্ড এই ভিডিওতে আমাদের টার্গেট হচ্ছে 1000 লাইক অ্যান্ড 500 কমেন্ট। সো তোমাদের কাছে কোনো ব্যাপারই না, তোমরা চাইলে একজনে 5, 10টা, 20টা কমেন্ট করে দিতে পারো, যাতে ইউটিউব আমাদের এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে বাধ্য হয়। আমি জানি আমার অডিয়েন্স খুব বেশি না হলেও যারা আছে তারা খুবই স্ট্রং। তারা প্রতিনিয়ত চায় যে আমার ভিডিওতে সবার চেয়ে বেশি ভিউজ থাকুক, কিন্তু আমি 1 বছর পরে ইউটিউবে ফিরে আসার জন্য বর্তমানে খুব বেশি একটা ভিউজ আসে না। তবে আমার ভালোবাসার মানুষগুলো, তোমরা একটু প্যারা নিও না, তোমরা এভাবেই সাপোর্ট করে যেও। দেখবে একদিন হঠাৎ করে তোমাদের ভিশনারি সাজিদ ভাইয়ের চ্যানেলেও লাখ লাখ ভিউজ আসা শুরু হয়েছে। সো তোমরা একটু ধৈর্য ধরো, পাশে থাকো, সাপোর্ট করো। অ্যান্ড আমার সেকেন্ড চ্যানেল দ্য অনলি সাজিদ সাবস্ক্রাইব করো, লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে। আর কমিউনিটি পোস্টে জানাতে পারো পরবর্তীতে কোন ধরনের গল্প চাও। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।